অনলাইন ক্লাসে সকলকেই আমার শুভেচ্ছা রইল। আজকে আমি পঞ্চম অধ্যায় রসায়ন বিষয়ের রাসায়নিক বন্ধন থেকে তোমাদের ক্লাস নিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই কামনায় আজকে আমি আমার ক্লাস শুরু করব। আমরা যে বিষয়ে আলোচনা করব রাসায়নিক বন্ধন। অ্যাকচুয়ালি রাসায়নিক বন্ধন কি সেটা আমরা জানব। যেমন আমাদের পারিবারিকভাবে বিভিন্ন সম্পর্ক রয়েছে, বিভিন্ন বন্ধন রয়েছে। বাবা মায়ের সাথে একটা সম্পর্ক, বাবা মায়ের মধ্যে যে বন্ডিং বন্ধন, ভাই বোনের সাথে বন্ধন, তাই না? আমাদের এই প্রতিবেশীর আমাদের সমাজে পারিবারিকভাবে যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষের একটা বন্ডিং রয়েছে, বন্ধন রয়েছে। এই বন্ধন সম্পর্কে আমরা আলোচনা করব। আর আমাদের রসায়নের ভাষায় যেটা বলবো সেটা হলো রাসায়নিক বন্ধন। অর্থাৎ রাসায়নিক বন্ধন সম্পর্কে বলতে গেলে আমরা দেখেছি যেমন বিভিন্ন অণু যেমন হাইড্রোজেন অণু হতে পারে, অক্সিজেন অণু হতে পারে, পানি এটাও একটা অণু হতে পারে। হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, পানির অণু, এই যে বিভিন্ন অণুগুলো রয়েছে, এই অণুতে যে পরমাণুগুলো রয়েছে, যেমন হাইড্রোজেন অণুতে হাইড্রোজেনের দুটি পরমাণু রয়েছে, অক্সিজেন অণুতে অক্সিজেনের দুটি পরমাণু রয়েছে, পানির অণুতে হাইড্রোজেনের দুটি পরমাণু, অক্সিজেনের একটি পরমাণু রয়েছে। এই অণুতে পরমাণুগুলো কিভাবে যুক্ত আছে, কিভাবে সংযুক্ত আছে, সেটা যে শক্তির মাধ্যমে প্রকাশ করা হবে সেটাই হবে রাসায়নিক বন্ধন। অর্থাৎ অণুতে পরমাণুগুলো, যেমন হাইড্রোজেন অণু, এই হাইড্রোজেন অণুতে এখানে হাইড্রোজেনের দুটি পরমাণু রয়েছে। অর্থাৎ হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে একক বন্ধন দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো, অর্থাৎ হাইড্রোজেনের এখানে দুটি পরমাণু রয়েছে, যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে বা সংযুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। যেমন হাইড্রোজেন অণুতে হাইড্রোজেন পরমাণুগুলো একক বন্ধন দ্বারা যুক্ত থাকে। অক্সিজেন অণু যেটা আছে, অক্সিজেনের যোজনী 2, এই কারণে অক্সিজেনটা হলো দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। নাইট্রোজেন যে অণু আছে, এই নাইট্রোজেন অণুতে নাইট্রোজেনের দুটি পরমাণু রয়েছে। অর্থাৎ নাইট্রোজেন এই দুটি পরমাণু ত্রিবন্ধন, অর্থাৎ নাইট্রোজেনের 3, এজন্য এটা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। ঠিক এইভাবে পানির যে অণুটা রয়েছে, এখানে হাইড্রোজেনের দুটি পরমাণু, অক্সিজেনের একটি পরমাণু রয়েছে। অর্থাৎ অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুটি পরমাণুর সাথে, অর্থাৎ দুই দিকে দুইটি হাইড্রোজেন পরমাণু, এভাবে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত থাকে। তাহলে বিভিন্ন অণুতে বা বিভিন্ন যে সংকেতগুলো রয়েছে তারা একে অপরের সাথে বিভিন্ন বন্ডিং বিভিন্ন বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেটাকে আমরা রাসায়নিক বন্ধন বলবো। আমি আরেকবার বলতেছি যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। এখন বন্ধনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন বন্ধন হলো আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন হয়। এগুলো আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা যেটা করব সেটা হলো যোজনী এবং যোজনী ইলেকট্রন সম্পর্কে আলোচনা করব। যোজনী, আমরা পূর্বেই যোজনী সম্পর্কে অনেকেই অনেকভাবে ধারণা লাভ করেছি। যেমন একটি মৌলের সাথে অপর একটি মৌলের সংযুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বলে। যেমন সোডিয়াম
আর ক্লোরিন, যদি বিক্রিয়া করে তাহলে সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করলে কি হবে, সোডিয়াম আর ক্লোরিন পাশাপাশি লিখবো। সোডিয়ামের যোজনী হলো 1, ক্লোরিনের যোজনী হলো 1, তাহলে আমরা যোজনীটা বিনিময় করলে কি হবে, সোডিয়ামের যোজনী 1 ক্লোরিন নিবে, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, এটা নিবে, তাহলে 1 হলে লেখার দরকার হয় না, এই জন্য আমরা লিখবো না। এটা হলো সোডিয়াম ক্লোরাইড যৌগ। অর্থাৎ যোজনী হলো যে একটি মৌলের সাথে অন্য একটি মৌলের সংযুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বলে। এখন যোজনী বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, যেমন হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনীকে একক ধরে, হাইড্রোজেন ও ক্লোরিন এই দুইটি মৌলের যোজনীকে একক ধরে অন্যান্য মৌলের যোজনী ব্যাখ্যা করা যায়। যেমন প্রশ্ন যদি আসে যে হাইড্রোজেনের যোজনী অক্সিজেনের যোজনী 2 ব্যাখ্যা করো, প্রশ্নটা যদি এরকম হয়, কথা হলো যে হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনীকে একক ধরে অন্যান্য মৌলের যোজনী ব্যাখ্যা করো। তাহলে যদি আমরা অক্সিজেনের যোজনী ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা পানির একটা যৌগ নিতে হবে, কারণ সবসময় হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনীকে একক ধরতে হবে। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনীকে যদি একক ধরি, অর্থাৎ এখানে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, আমরা অক্সিজেনের যোজনী ব্যাখ্যা করবো 2, তাহলে অবশ্যই হাইড্রোজেনের যোজনীকে ধরতে হবে 1 ধরতে হবে, এটা নিয়ম একটা। তাহলে হাইড্রোজেনকে একক ধরতে হবে, অর্থাৎ এখানে একটি অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে তার যোজনী তত হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখব একটি অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক অণু পানি উৎপন্ন করে, তাহলে 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হলো, এই কারণে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে কি লিখব, একটি অক্সিজেন পরমাণু 2টি তাহলে একটি অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক অণু পানি উৎপন্ন করে, তাই অক্সিজেনের যোজনী 2। এভাবে হাইড্রোজেন যোজনীকে একক ধরলাম, মানে একটা অক্সিজেন পরমাণু জয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে তার যোজনী তত হবে। ঠিক এভাবে তোমার মনে করো সোডিয়াম আর ক্লোরিন যৌগ থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো যে সোডিয়ামের যোজনী, সোডিয়াম এবং ক্লোরিনের যোজনীকে থেকে এখানে ক্লোরিনের যোজনী যে একক ধরতে হবে, ধরে অন্যান্য মৌলের যোজনী ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে ক্লোরিনের যোজনীকে একক ধরবো, তাহলে সোডিয়াম এর যোজনী ব্যাখ্যা করা যাবে, অর্থাৎ একটি সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, এই কারণে সোডিয়ামের যোজনী 1, এটা একটা ব্যাখ্যা হতে গেল। অথবা যদি মনে করো তুমি ব্যাখ্যা দিতে চাও হাইড্রোজেন আর ক্লোরিনের যোজনী উভয়ের যোজনী 1, কীভাবে ব্যাখ্যা করবে, তাহলে তোমাকে হাইড্রোজেন ক্লোরাইড যৌগটাকে বেছে নিতে হবে। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনী উভয়ের যোজনী 1, তাহলে এখানে ব্যাখ্যা করতে হবে কি, যে আমরা নিয়ম অনুযায়ী জানি যে হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনীকে একক ধরতে হবে, ধরলে অন্যান্য মৌলের যোজনী ব্যাখ্যা করা যাবে। এখানে প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন উভয়ের যোজনী 1, তাহলে এইভাবে অ্যান্সারটা হবে যে একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক অণু হাইড্রোজেন ক্লোরাইড যৌগের সৃষ্টি করে। তাহলে যেহেতু উভয়ে একটি করে সাথে যুক্ত হচ্ছে, এই কারণে উভয়ের যোজনী 1। তারপরে মনে করো তুমি যদি ব্যাখ্যা দিতে চাও নাইট্রোজেনের যোজনী 3, তাহলে কিভাবে ব্যাখ্যা দিবা, সেক্ষেত্রে তোমাকে ব্যাখ্যা দিতে হবে এমন একটা যৌগ বেছে নিতে হবে যেখানে হাইড্রোজেন এবং ক্লোরিন আছে। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে এমনই একটা যৌগ আছে, তাহলে এখানে হাইড্রোজেন আছে, তাহলে আমরা নাইট্রোজেন ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে বলতে হবে একটি নাইট্রোজেন পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক অণু অ্যামোনিয়া উৎপন্ন করে, এ কারণে হলো নাইট্রোজেনের যোজনী
3। নাইট্রোজেনের যোজনী 3 ব্যাখ্যা করতে গেলে অবশ্যই আমাকে হাইড্রোজেন অথবা ক্লোরিন যুক্ত আছে এমন একটা যৌগ বেছে নিতে হবে। তাহলে নাইট্রোজেনের যোজনী 3 ব্যাখ্যা করতে গেলে আমাদের একটা যৌগ নিতে হবে, সেটা অ্যামোনিয়া NH3। তাহলে এইখানে একটি নাইট্রোজেন পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক অণু অ্যামোনিয়া উৎপন্ন করে, এই কারণে নাইট্রোজেন যোজনী 3। এভাবে আমরা বিভিন্ন যৌগ থেকে বিভিন্ন মৌলের যোজনীটা ব্যাখ্যা করতে পারি, তবে অবশ্যই ওই যৌগগুলোতে যেন হাইড্রোজেন অথবা ক্লোরিন যুক্ত থাকে। এরপরে আমাদের আলোচনা হবে যোজনী ইলেকট্রন। আমরা সকলে ইলেকট্রন বিন্যাস করতে পারি। যেমন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, যেমন সোডিয়াম 11 নম্বর মৌল, ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? প্রথম শক্তি স্তরে রয়েছে দুইটি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় স্তরে হলো 1টি। তাহলে কোন একটা মৌলে যখন ইলেকট্রন বিন্যাস করব, তার বিভিন্ন শক্তি স্তর থাকবে। আমরা যেটা করলাম সেটা হলো উপশক্তি স্তরের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করে দেখাইলাম, অর্থাৎ SP, D ইত্যাদি। অর্থাৎ SP এর মাধ্যমে করলে বুঝবো এটা হলো উপশক্তি স্তরের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস। আর যদি শক্তি স্তর বলি তাহলে KLMN দিয়ে করতে হবে। তা আমাদের KLMN হলো তোমার ক্লাস 8 পর্যন্ত হয়ে যাচ্ছে। আমাদের এখানে যেটা করবো সেটা হলো SPDF দিয়ে করবো, অর্থাৎ উপশক্তি স্তরের মাধ্যমে ইলেকট্রন বিন্যাসগুলো করব। এখন কোনো একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করলে এর সর্বশেষ যে শক্তি স্তরটা থাকবে সেটাকে আমরা বলবো যোজ্যতা স্তর। কোনো একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করলে এর যে শেষের যে ইলেকট্রন বিন্যাসটা থাকবে, এই শেষের ইলেকট্রন বিন্যাসটা হলো সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরটাকে যোজ্যতা স্তর বলবো। আর যোজ্যতা স্তরে যতটি ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন বলবো। অর্থাৎ আমি বলবো যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরকে যোজ্যতা স্তর বলে। অর্থাৎ এই যে স্তরটা আছে এটাকে আমরা বলবো যোজ্যতা স্তর। এখন যোজ্যতা স্তরে যতটি ইলেকট্রন থাকে তাকে যোজনী ইলেকট্রন বলে। কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ যে শক্তি স্তর আছে এই সর্বশেষ শক্তি স্তরকে যোজ্যতা স্তর বলে। আর যোজ্যতা স্তরে যতটি ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন বলে। একে সংক্ষেপে VE দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ভ্যালেন্সি ইলেকট্রন। তাহলে আমরা একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা এর যোজ্যতা ইলেকট্রন কত ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 1, কারণ সর্বশেষ শক্তি স্তরের এটা, তাহলে এটাকে যোজ্যতা স্তর বলে। আর যোজ্যতা স্তরে যতটি ইলেকট্রন থাকবে তাকে যোজনী ইলেকট্রন বলবে। এভাবে অন্য একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করো, মনে করো ক্লোরিন 17 নম্বর, এর ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে 8টা, তারপরে হলো 7টা। তাহলে এই ক্লোরিন মৌলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি যে এর সর্বশেষ শক্তি স্তর হলো এটা, অর্থাৎ এটা হলো যোজ্যতা স্তর। তাহলে এই যোজ্যতা স্তরে যতটি ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন বলা হয়। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হলো 7। এভাবে আমরা বিভিন্ন মৌলে ইলেকট্রন বিন্যাস করে তার যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রনটা ব্যাখ্যা করতে পারি। এখন আমরা যোজনী বের করা শিখব।
যোজনী বিভিন্ন প্রকার যোজনী রয়েছে, যেমন হলো পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। পরিবর্তনশীল যোজনী কাকে বলবো? কিছু কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী থাকে, যেমন হলো নাইট্রোজেন। নাইট্রোজেন যোজনী কত? 3, 5 হয়ে থাকে। তারপরে তোমার হলো কপার, কপার যোজনী হলো 1, 2। কিছু কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী রয়েছে, যেমন হলো কি কি? নাইট্রোজেনের যোজনী হলো 3, 5, সালফারের যোজনী 2, 4, 6, ফসফরাসের যোজনী 3, 5, কার্বনের যোজনী 2, 4, কপারের যোজনী হলো 1, 2, গোল্ড যোজনী হলো 1, 2, আয়রনের যোজনী হলো 2, 3। তাহলে নাইট্রোজেনের যোজনী হলো 3, 5, সালফারের 2, 4, 6, ফসফরাসের 3, 5, কার্বনের 2, 4, কপারের 1, 2, গোল্ড 1, 2, আয়রনের 2, 3। কিছু কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী রয়েছে। এই যাদের একাধিক যোজনী আছে তাদেরকে আমরা পরিবর্তনশীল যোজনী বলতে পারি। অর্থাৎ যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যমান বা যে সকল মৌলের একাধিক যোজনী থাকে তাকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন এই মৌলগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে থাকে। এখন তাহলে আমরা পরিবর্তনশীল যোজনী জানলাম, এরপরে হলো সক্রিয় যোজনী। সক্রিয় যোজনীটা কেমন? একটা যৌগ আছে, এই যৌগের মধ্যে বিদ্যমান যে মৌলগুলো রয়েছে, একটা যৌগ আছে, ওই যৌগের মধ্যে বিদ্যমান যে মৌলগুলো রয়েছে, যেমন আমরা কার্বন দিয়ে কখনো জানি কার্বন অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড হতে পারে, আবার কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনোঅক্সাইডও হতে পারে। এরকম একটা যৌগ, এখানে দুইটা যৌগ কার্বন অক্সিজেন মিলে দুই ধরনের যৌগ গঠন করে, একটা কার্বন ডাই অক্সাইড যৌগ, আবার কার্বন মনোঅক্সাইড যৌগ হতে পারে। এই যৌগগুলোতে কার্বনের তোমার হলো যোজনী, যেহেতু আমরা জানি 2 এবং 4, এখন এই যৌগতে কার্বনের কত যোজনী ব্যবহার হয়েছে, এই যৌগে কার্বনের কত যোজনী ব্যবহার করা হয়েছে সেটা আমাদের জানতে হবে, তাহলে আমরা সক্রিয় যোজনীটা পেয়ে যাব। আমরা যেটা আলোচনা করতেছি সেটা হলো সক্রিয় যোজনী। তাহলে কার্বন ডাই অক্সাইড যৌগে যদি সাপোজ এখানে কার্বনের যোজনী 2 আর 4 হয়, আমরা যদি কার্বনের যোজনী 2 ব্যবহার করি তাহলে 2টা নিবে অক্সিজেন, আর অক্সিজেনের যোজনী 2 নিবে হলো কার্বন। তাহলে 2, 2 একই যদি সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে লেখার প্রয়োজন হয় না, এই জন্য আমরা কার্বন মনোঅক্সাইড লিখলাম। এখন এখানে কার্বনের যোজনী এবার 4ও হয়, তাহলে কার্বনের 4টাকে আমরা অক্সিজেনকে দিলাম, আর অক্সিজেনের যোজনী একটাই, সেটা হলো 2। তাহলে এখান থেকে যৌগটা কী পাচ্ছি? 2, 2 হলে লসাগু করবো, তাহলে 2 একে 2 আর 2 দুগুণে 4, মানে গুণিতক 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা CO2 পাচ্ছি। তাহলে এখানে হলো কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ এখানে কার্বনের সক্রিয় যোজনী অর্থাৎ কার্বনের যোজনী এখানে 4 ব্যবহার করা হয়েছে। এই কার্বনের যোজনী যখন 4 ব্যবহার করব তখন যৌগটা হবে CO2, মানে কার্বন ডাই অক্সাইড। আর কার্বনের যোজনী যখন আমরা 2 ব্যবহার করব তখন যৌগটা হবে কার্বন মনোঅক্সাইড। তাহলে দুটি মৌল আছে, এই দুটো মৌল যুক্ত হয়ে 2 ধরনের যৌগ গঠন করে। 2 ধরনের যৌগতে কার্বনের যোজনী 2 ধরনের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কার্বন মনোঅক্সাইড যৌগে কার্বনের যোজনী ব্যবহার করা হয়েছে 2, এই জন্য কার্বনের সক্রিয় যোজনী হলো 2। কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের যোজনী ব্যবহার করা হয়েছে 4, এই জন্য কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 4। ঠিক আছে? এখন এরকম আরও কিছু যৌগ আছে, যেমন হলো সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে সালফারের যোজনী 2 হয়, 4 হয়, 6 হয়। আমরা যদি সালফারের যোজনী 4 ব্যবহার করি তো 4টাকে অক্সিজেনকে দিতে হবে, আর অক্সিজেনের 2টা একে দিতে হবে। যেহেতু এগুলো গুণিতক সংখ্যা, তাহলে কত হচ্ছে এখান থেকে S 2 একে 2 আর 2 দুগুণে 4, সালফার ডাই অক্সাইড যৌগ। এখানে সালফার যদি 6 ব্যবহার করি তো 6 এটা দিব, আর অক্সিজেনের 2টা একে দিব, এটাও গুণিতক সংখ্যা, তাহলে কি হচ্ছে S 2 একে 2 আর 3 দুগুণে 6,
তাহলে SO3 হচ্ছে। তাহলে দেখো সালফার ডাইঅক্সাইড যোগে সালফারের যোজনী ব্যবহার হয়েছে 4, এই জন্য সালফারের সক্রিয় যোজনী 4। সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফারের যোজনী ব্যবহার হয়েছে 6, এই কারণে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী 6। তাহলে আমরা একটা যৌগ থেকে কিন্তু বলতে পারবো যে সালফারের এখানে কত যোজনী ব্যবহার করা হয়েছে, যে যোজনীটা ব্যবহার করা হবে সেটাই হলো সক্রিয় যোজনী। তাহলে এই সংজ্ঞাটা আমরা এভাবে বলবো যে কোনো একটা যৌগ আছে, কোনো একটা যৌগে বিদ্যমান যে মৌলগুলো রয়েছে, অবশ্যই 2টা মৌল থাকবে, 3টা থাকতে পারে। তাহলে কোনো একটি যৌগে বিদ্যমান মৌলগুলোর মধ্যে কোনো মৌলের যে যোজনীটা কার্যকর অবস্থায় থাকে, কোনো যৌগে, যেমন সালফার ডাইঅক্সাইড একটা যৌগ, সালফার ডাইঅক্সাইড যৌগে বিদ্যমান সালফার এবং অক্সিজেন রয়েছে, তবে অক্সিজেন যোজনী 2, এটা তো আর একাধিক হয় না। সালফারের যোজনী হলো 2, 4, 6 হয়। এখানে সালফারের কত যোজনী ব্যবহার করা হয়েছে সেটা হলো একটা মুখ্য বিষয়। তাহলে সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী এখানে 4 ব্যবহার করা হয়েছে, এই কারণে সালফার ডাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী হলো 4। সংজ্ঞাটা হলো যে কোনো যৌগে বিদ্যমান যে মৌলের যোজনীটি কার্যকর অবস্থায় পাওয়া যায় বা কার্যকর অবস্থায় থাকে, তাকে ওই যৌগে ওই মৌলের সক্রিয় যোজনী বলা হবে। কোনো যৌগে বিদ্যমান যে মৌলের যোজনীটি কার্যকর অবস্থায় পাওয়া যায়, তাকে সেই যৌগের সেই মৌলের সক্রিয় যোজনী বলা হয়। তাহলে সক্রিয় যোজনী পেয়ে গেলাম। এখন আমাদের হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী এমন একটা যোজনী, ঘুমন্ত যোজনী বলা যায়। এই যোজনীটা আমরা বুঝতেই পারি না আসলে কত আছে, এখানে একটা হিসাব আছে, সেটা হলো কিছু কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী আছে, যেমন কার্বনের যোজনী 2, 4, তাহলে এখানে কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। সালফারের যোজনী 2, 4, 6, তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী 6। এভাবে ফসফরাসের যোজনী 3, 5, তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। তাহলে সুপ্ত যোজনী বের করার নিয়ম যেটা হলো সূত্র, সেই সূত্রটা আগে দেখে নেই, তাহলে বুঝতে পারবো। সুপ্ত যোজনী সমান হলো সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। আমার সংজ্ঞা হয়ে গেছে। অর্থাৎ কোনো একটি যৌগে বিদ্যমান যে মৌলটার সুপ্ত যোজনী বের করতে বলবে, তাহলে সুপ্ত যোজনী বের করার সূত্র হলো ওই মৌলটার সর্বোচ্চ যোজনী থেকে যে যৌগ থেকে বের করব, যে মৌলটার যোজনী বের করব, তাহলে ওই মৌলটার সর্বোচ্চ যোজনী থেকে ওই যৌগে বিদ্যমান যে মৌলটা আছে তার সক্রিয় যোজনীটা বাদ দিব, তাহলে আমরা সুপ্ত যোজনী পেয়ে যাব। যেমন FeO, এটা হলো FeO ফেরাস অক্সাইড। আয়রন যোজনী 2ও হয়, 3ও হয়। তাহলে আয়রনের এখানে যোজনী ব্যবহার হয়েছে 2, যদি নেই তো 2 এটা হবে, অক্সিজেনের যোজনীও 2, 2 হবে, তাহলে একই সংখ্যা লেখার প্রয়োজন হয় না, এই জন্য সংকেতটা হলো FeO। এই যৌগটার নাম হলো ফেরাস অক্সাইড। এখন ফেরাস অক্সাইড যৌগে প্রশ্ন হলো আয়রনের ফেরাস অক্সাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? তাহলে সুপ্ত যোজনী বের করতে গেলে সর্বোচ্চ যোজনী লাগবে। তাহলে আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী কত? 3। এখানে লিখবো আয়রনের তিন। এখন এই যৌগে FeO ফেরাস অক্সাইড যৌগে আয়রনের ফেরাস অক্সাইড যৌগে আয়রনের সক্রিয় যোজনী, আমি আগে বললাম যে এই যৌগে আয়রনের যোজনীয় 2, অক্সিজেন যোজনীয় 2,
অর্থাৎ এই যোগে আয়রনের সক্রিয় অর্থাৎ যে যোজনীটা কার্যকর অবস্থায় আছে সেটি হলো 2। তাহলে অতএব এই যোগে আয়রনের সুপ্ত যোজনী, তাহলে আয়রন এর সুপ্ত যোজনী হবে, সর্বোচ্চ যোজনী পেলাম কত 3, আর এই যোগে সক্রিয় যোজনী পাইলাম কত 2, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 1। তাহলে এই যোগে হচ্ছে আয়রনের সুপ্ত যোজনী 1, এটা একটা বিষয়। তাহলে সংজ্ঞাটা খুব সহজ, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে বা বাদ দিলে যে যোজনী পাওয়া যায় তাকেই সুপ্ত যোজনী বলে। সুপ্ত যোজনীর সূত্র হলো সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। এটা একটা প্রশ্ন গেল। এভাবে যদি আমরা করি সালফার ট্রাই অক্সাইড যোগে সালফার এর যোজনী কত, তাহলে সালফার ট্রাই অক্সাইড যোগে সালফারের সুপ্ত যোজনী কত, তাহলে সালফার ট্রাই অক্সাইডে আমরা আগে জানতে হবে সালফারের সর্বোচ্চ যোজনী কত। তাহলে আমরা এখান থেকে করাচ্ছি যে সালফার ট্রাই অক্সাইড যোগে সালফারের সর্বোচ্চ যোজনী হলো 2, 4, 6, তার মধ্যে সর্বোচ্চ যোজনী হলো 6। এখন সালফার ট্রাই অক্সাইড যোগে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে কত, আমি আগে বলেছি SO3G থাকে, তাহলে সালফারের যোজনী 6 ব্যবহার হবে, অক্সিজেনের যোজনী 2 ব্যবহার হবে। এটাকে গুণিতক যেহেতু সংখ্যা, তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে 3 হচ্ছে। তাহলে সালফারের এখানে যোজনী ব্যবহার হয়েছে 6। তাহলে সালফার ট্রাই অক্সাইড যোগে সালফারের সক্রিয় যোজনীটাই হলো যে যোজনীটা ব্যবহার হবে সেটাই হলো সক্রিয় যোজনী। তাহলে এর যোজনী ব্যবহার হচ্ছে 6 হবে। তাহলে সালফারের সুপ্ত যোজনী হবে 6, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে 0। তাহলে আমরা সালফার ট্রাই অক্সাইড যোগে সালফারের সুপ্ত যোজনী পেলাম 0। এভাবে আমরা সুপ্ত যোজনী বিভিন্ন যৌগ থেকে বের করতে পারবো। আরেকটা যৌগ দেখাই, এইভাবে যদি তুমি বের করতে চাও সালফার ডাই অক্সাইড যোগে, সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত হবে, সালফারের এখানে যোজনী ব্যবহার হয়েছে কত 2 আছে যেহেতু, তাহলে 4 ব্যবহার হয়েছে। আর সালফারের সর্বোচ্চ যোজনী কত 6, তাহলে এখানে সর্বোচ্চ যোজনী 6 থেকে এই যোগে সালফারের সক্রিয় যোজনী কত হয়ে গেছে, ব্যবহার হয়েছে 4, এই জন্য সক্রিয় যোজনী 4। তাহলে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী 4টা বাদ দিব, তাহলে এই যোগে আমরা সালফারের সুপ্ত যোজনী পেয়ে যাব 2। এভাবে আমরা অনেক যৌগ থেকে অনেক মোলের পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনীগুলো বের করতে পারবো। আশা করি তোমাদের এই অনলাইন ক্লাসে অবশ্যই তোমরা দেখবা, বাসায় কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে। আর আজকে যেটুকু আলোচনা করা হলো সেই আলোচনাগুলো তোমরা একটু দেখবে বাসায়। বাকি আমরা স্থূল সংকেত আর আনুষঙ্গিক সংকেত থাকলো, পরবর্তী ক্লাসে তোমাদের আবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।